প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, প্রধান উপদেষ্টার ভাষণ, ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট, বিএনপি সহ বিভিন্ন দল স্বাগত জানিয়েছে, গণঅভ্যুত্থানের শহীদেরা জাতীয় বীর। দৈনিক যুগান্তর, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, রমজানের আগেই নির্বাচন, জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার। দৈনিক সমকাল, রোজার আগে সংসদ নির্বাচন, বিএনপির স্বাগত, এনসিপির সন্দেহ, জুলাই ঘোষণাপত্র সংবিধানের তফসিলে আইনি সুরক্ষা পাবে অভ্যুত্থানকারীরা। কালের কণ্ঠ, ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট, জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, সংযুক্ত হবে সংবিধানের তফসিলে। 1971 স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 স্বাধীনতা রক্ষার যুদ্ধ, জাতির উদ্দেশ্যে তারেক রহমান। দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের পথে হবে ঐক্যের বাংলাদেশ, জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রত্যয়। মানব জমিন, জুলাই ঘোষণাপত্র পাঠ, যোদ্ধাদের জাতীয় বীর ঘোষণা। কক্সবাজারে এনসিপি নেতারা নানা আলোচনা। খবরের কাগজ, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তৎপর প্রার্থীরা প্যানেল দিতে হিসাব নিকাশ। আমাদের সময়, ফেব্রুয়ারিতে রোজার আগে ভোট, ভবিষ্যৎ সরকার পরিচালনায় দিক নির্দেশনা দেবে এ দলিল, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন ডক্টর ইউনূস। কালবেলার শিরোনাম, ফেব্রুয়ারিতে নির্বাচন, চেনা দখলদার জিডি করেই দায় সারে গৃহায়ন। আমার দেশ, বিপ্লবের বর্ষপূর্তিতে প্রত্যাশা ও আশঙ্কা, প্রধান উপদেষ্টার ভাষণ, রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন, জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি। আলোকিত বাংলাদেশ, শহীদরা জাতীয় বীর, অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। আপনি শিরোনামগুলো শুনলেন। জাতীয় নির্বাচন, ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট, এবং বিএনপি স্বাগত জানিয়েছে। সামান্তা শারমিন বলেছেন স্বাগত জানানোর কি আছে, জামাত আজ প্রতিক্রিয়া জানায়নি, তবে বিভিন্ন পত্রিকায় শিরোনাম এসেছে জামাত নাখোশ। কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। গত এক বছর সবথেকে বেশি আলোচিত বিষয় ছিল এবং দাবি ছিল নির্বাচনের থেকে সোশ্যাল মিডিয়া এবং রাস্তায় একটা গণ অভ্যুত্থানের যারা সামনের সারিতে ছিলেন তাদের পক্ষ থেকে জুলাই ঘোষণা, এবং দীর্ঘ প্রতীক্ষিত জুলাই ঘোষণাটা গতকালকে হলো। তবে রাষ্ট্রীয় যে আয়োজনটা ছিল অনেকটা অগোছালো আমার কাছে মনে হয়েছে। এটা বৃষ্টির জন্য বোধ করি নাকি? শুধু বৃষ্টির জন্য না, একই সাথে আপনি যদি খেয়াল করেন যে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, ট্রেনে মানুষ আনা, এই ধরনের যে আয়োজনের যে জায়গাটা, পুরো ট্রেন খালি, 650 আসন রিজার্ভ করা হয়েছিল ফরিদপুর অঞ্চল থেকে, মানুষ এসেছে সম্ভবত 17 জন। অর্থাৎ এর ভেতর থেকে আপনার এটাও বুঝতে হবে যে কতগুলো জায়গায় আপনি মানুষকে ওই মুখী করতে পারেননি, হয়তো মানুষের মধ্যে সেই সাড়াটা আপনি তৈরি করতে পারেন, আবেদনটা তৈরি করতে পারেননি। এই গত যে অভ্যুত্থানটা, সেই অভ্যুত্থানে এই জায়গার মানুষ অংশগ্রহণ করেছে। এমনকি কিছুদিন আগে এনসিপি যে সমাবেশগুলো করেছে ফরিদপুর অঞ্চলে, এই জায়গাগুলোতে যারা অংশগ্রহণ করেছে, এই সমাবেশগুলোর অন্যতম দাবি ছিল জুলাই ঘোষণা। তো সেই জুলাই ঘোষণার আয়োজনটি আপনি করছেন রাজধানীতে, এত আয়োজন করে, এমনকি ভাড়ার টাকা পর্যন্ত আপনি নিজে দিচ্ছেন, তারপরেও আনতে না পারার কারণে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি ক্ষমতার কাঠামোর একেবারে উপরে যখন থাকেন, নিচেরটা দেখতে পান না। আপনার কাছে হয়তো যারা এই প্রোগ্রামটার আয়োজন করেছেন, নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টার কনসার্ন ছাড়া এটি করেননি, তাকে হয়তো বুঝিয়েছেন যে আয়োজনটা এত বড় হতে পারে, এত সংখ্যক মানুষ হতে পারে। তা না হলে 650
আসনের একটি ট্রেন আপনি যে আয়োজন করলেন সেখানে মাত্র 17 জন কেন আসবে? হয় তাদের সাথে আপনি প্রপারলি যোগাযোগটা করেননি, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেননি, অথবা আপনার সেই ভরসা ছিল যে মানে আয়োজন করেই রাখলাম, মানুষ দলে দলে আমি ওই জায়গাটাই বলছি যে আপনি মানুষের মধ্যে সেই ধরনের আবেদনটা, স্পিরিটটা ধরে রাখতে পারেননি। এটি আমরা অনেক সময় বুঝতে চাই না অথবা বুঝতে পারি না। সরকার, যে কোনো ধরনের সরকার, তার মেয়াদ যত বাড়তে থাকে জনগণের সাথে তার ব্যবধানটা বাড়তে থাকে এবং এটি পার্সোনাল ইমেজ, ক্যারিশমা, কখনো কখনো আর্টিফিশিয়ালি কেউকে ডেকে এনে তার আলোয় আপনি চারিদিকে আলোকিত করার যে চেষ্টাটা করেন। আমাদের এখানে আমরা দেখেছি বিশেষ করে ওই যে বিডাতে একজন তরুণকে ডেকে নিয়ে এসে যে ধরনের একটা আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছিল, তো এই ধরনের আর্টিফিশিয়াল ইমেজটা কিন্তু খুব বেশি দিন সাস্টেন করে না। আর জুলাই ঘোষণাটা আমার কাছে মনে হয়েছে সরকার বেশ কৌশলে অনেকগুলো পক্ষকে এই জায়গায়, আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনটা ছিল, এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে দাবিটা করেছে। আবার গণঅভ্যুত্থানের পরে মাস্টার মাইন্ড হয়ে ওঠা, গণঅভ্যুত্থানের পরে বলা যায় যে এর গুরু, তাত্ত্বিক গুরু হয়ে ওঠা, এখন গুরুর তো অভাব নাই। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন প্রতিদিন এক একজন এক এক জায়গা থেকে তিনি এইখানে এক মেন্টরের দায়িত্ব পালন করেছেন, অমুক এখানে মেন্টরের দায়িত্ব পালন করেছেন, কেউ বলছেন আমি স্টাডি সার্কেল দিয়ে এদেরকে উদ্বুদ্ধ করেছি। তাদের জায়গা থেকে যে রিপারকাশনটা দেখছি, তাতে আমার যেটা ধারণা যে এই ধরনের একটা ডিক্লারেশনের ক্ষেত্রে আপনি সমস্ত পক্ষকে সন্তুষ্ট করতে পারবেন না। তারপরেও সরকার সম্ভবত সব দিক সমন্বয় করে অনেকটা সবাইকে খুশি রাখার একটা প্রবণতা, সমন্বয় করার একটা চেষ্টা এর মধ্যে আছে। তবে লক্ষণীয় দিক হচ্ছে একটা অংশ প্রথম থেকেই 24-এর গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের কাউন্টার হিসাবে দাঁড় করানোর যে চেষ্টাটা ছিল, সরকার সেই চেষ্টায় আমার দৃষ্টিতে পুরোপুরি পা দেয়নি এবং তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করছে গতকালকে থেকে। এটা তো একটা স্বস্তির জায়গা এবং একটা আশাবাদ জায়গা। যেমন ধরেন গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা খুব ব্যস্ত সময় কাটালেন কালকে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণা দিলেন, তারপরে রাতের উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং যেটা ওই যে আপনি বললেন কাঙ্ক্ষিত একটা যে নির্বাচন কবে হবে, ধোঁয়াশাটা কাটা, তো ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচনের ঘোষণা দেবার জন্য তিনি নির্বাচন কমিশনকে চিঠি দেবেন সে কথাও বললেন। তো এই যে গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার দেওয়া হবে, করা হলো, গণঅভ্যুত্থানের শহীদরা জাতীয় বীর হিসাবে স্বীকৃত হবেন, তো সব কিছু মিলিয়ে পরিবেশটা এখন কি দাঁড়াচ্ছে? আমার কাছে মনে হয় একটা সরকার নির্দিষ্ট কোনো একটা পোর্শনের না, একটা নির্দিষ্ট কোনো অংশের না, সরকার হচ্ছে সবার সরকার। তো সরকারকে মানে এই বিষয়টা বিবেচনায় রেখে কাজটা করতে হয়। জুলাই ঘোষণা নিয়ে কিন্তু একটা উত্তেজনা আমাদের রাজনীতিতে ছিল, মানুষের মধ্যে ছিল। ধারণা করা হচ্ছিল যে এর ভেতর থেকে সরকারের উদ্যোগটা সরকার কতটুকু সমন্বয় করতে পারে, মূল বিষয়বস্তুকে অক্ষুণ্ণ রেখে একটা অন্তর্ভুক্তিমূলক ঘোষণাপত্র এখান থেকে আসে কিনা। আমার অবজারভেশন হচ্ছে সরকার সেই চ্যালেঞ্জটা কিছুটা হলেও মোকাবেলা করতে পেরেছে। সব জায়গাগুলোতে একেবারে পুঙ্খানুপুঙ্খ 15 বছর ধরে বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটেছে, যদিও তারা শুরু করেছে 71 সাল থেকে। তো প্রত্যেকটা ঘটনা এখানে নিয়ে আসা আসলে সম্ভব না। কোনো একটি জায়গায় একটি মিছিল হয়েছে, সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে, সেখানে কিছু মানুষের হয়তো জীবনহানি ঘটেছে, এটি দুঃখজনক, কিন্তু প্রত্যেকটা ঘটনা আপনি এই ঘোষণাপত্রের মধ্যে নিয়ে আসবেন, এটা আসলে প্র্যাকটিক্যাল না। আপনি মূলত এর ভেতর থেকে পলিটিক্সে একটা গাইডলাইন দিবেন, আপনি ভবিষ্যতে দেশটাকে কোথায় নিয়ে যেতে চান। এই যে স্পিরিটটা আপনি খেয়াল করে দেখবেন যে জুলাইয়ের অঙ্গীকারের থেকে জুলাই চেতনাটা বারবার সামনে আসে। আমি যেটা মনে করি যে জুলাইয়ের যে কারণে এসেছিল তার পেছনে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল। রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে পরিবর্তনের ছাপটা আমরা কি দেখতে পাচ্ছি কিনা? আমরা যারা দেশের মানুষ, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, যারা নানাভাবে স্টেক হোল্ডার ছিল, এমনকি চুপচাপ ছিলেন, এখন মুখ খুলছেন। গতকালকে দেখলাম একজন পুলিশ কর্মকর্তা, তিনি বলছেন যে আপা আর ফিরবেন না, কিন্তু রাত্রে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেল যে উনি আপাকে কতটুকু দিয়ে
কি বলে তেল মেরে যখন চাকরি করতেন তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন। তো এই ধরনের আজকে সকালবেলায় দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি একবারে বিরাট একটা পত্রিকায় লেখা দিয়েছেন। তো একজন ছাত্র নেতা তিনি পোস্ট দিয়েছেন যে এই শিক্ষক একসময় শেখ হাসিনাকে মহামতি লেনিনের থেকে বড় নেতা মনে করে পাবলিকলি বক্তৃতা করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখন আপনার কোনো কিছু আপনি লুকোতে পারবেন না, লুকোতে পারছেন না। যেমন ধরেন গত একটা ফুটেজ ঘুরে বেড়াচ্ছে, একজন গোপালগঞ্জের একজন নেতা তিনি একদম দ্ব্যর্থহীন ভান্দায় এই এলাকায় 3টি আসনের মধ্যে শেখ হাসিনার নাই অমুক কি জ্বালামাই করছেন। তাকে আবার দেখা গেল একটি জনসমাবেশে কয় না আমি তো দীর্ঘদিন ধরে বিএনপি করি। এবং গত পরশুদিন রাইট ওইটা আমি দেখেছি, ওইটা দেখেছি এবং সাংবাদিককে জিজ্ঞেস করছে যে আপনি কেন সেখানে গিয়েছেন। আমি দেখতে গিয়েছিলাম আর কি। গত পরশুদিন ঢাকায় দুটো ছাত্র সমাবেশ হয়েছে, একই ব্যক্তি 2 দলের পতাকা নিয়ে দুটো সমাবেশে উপস্থিত। যাই হোক, আমি ওই যে জুলাইয়ের যে স্পিরিটের যে জায়গাটা, জুলাইটা এসেছিল যে পরিবর্তনের জন্য, সেই পরিবর্তনটা আপনি কতটুকু আনতে পেরেছেন। যদিও আজকে আমি ধন্যবাদ দিই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা গত কয়েকদিন ধরে বিশেষ করে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো ঘটনাকে কেন্দ্র করে তারা এক ধরনের উষ্মা প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করেছে এবং এই স্পিরিটটা তাদের মধ্যে এই সময়কালে যে কারণেই হোক না, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ইতিবাচকভাবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা তুললেন, আমি পত্রপত্রিকা ঠিক সেইভাবে বিষয়গুলো হয়তো আসেনি, কেন আসেনি সেটা একটা প্রশ্ন। টিএসসি একটা অন্য রকমের জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠন মেধা বিকাশ সব কিছু মিলে একটা গৌরবজ্জ্বল ভূমিকা আছে টিএসসির। এবং সেই টিএসসিতে কালকে কিছু ছবি দেখা গেল, সেই ছবি নামিয়ে ফেলার জন্য আবার আন্দোলনও হলো এবং বোধ করি নামিয়েও ফেলা হলো। তো এই যে টিএসসিকে কেন্দ্র করে যে একটা নানা ধরনের কি বলবো ষড়যন্ত্র বলবো না ঘটনা ঘটছে, এটার আলামতটা কি? আমার একেবারে স্পষ্ট করে বলি, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানটা এসেছিল বাংলাদেশের রাজনীতিতে যে অন্ধকার নেমে এসেছিল, একটা অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার দীর্ঘদিন এখানে মানুষের বুকের উপরে বসে থেকে যে ধরনের শাসন কায়েম করেছিল সেখান থেকে মুক্তির আশায়। কিন্তু দেখা যাচ্ছে একটা রাজনৈতিক গোষ্ঠী তারা 71 সালের পরাজয়ের যে গ্লানি এটি মোছার জন্য বারবার 24কে প্যারালাল হিসেবে দাঁড়ায়। এখন আপনাকে এই প্রশ্ন ধরে গতকাল আমি একটি পত্রিকার শিরোনাম থেকে এরকম দেখলাম, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সম্ভবত আসছেন আমাদের দেশে, এই কেন্দ্র করে লেখা হয়েছে বাংলাদেশ পাকিস্তানের সাথে সমঝোতা করতে চায়। ঘটনাটি কি উল্টা হওয়ার কথা না, যে পাকিস্তান বাংলাদেশের সাথে সমঝোতা করতে চায়? আমাদের সোশ্যাল মিডিয়া বলেন মিডিয়া বলেন এর একটা বিরাট অধপতন ঘটে গেছে, সরি টু সে। এবং এর পেছনে অনেকগুলো কারণ আছে। একটা ভীতি কাজ করছে, আপনি যেভাবে দেখছেন একেবারে মিডিয়া দখল করা, মিডিয়ার উপরে চাপ দেওয়া, যেখান থেকে কিছুটা হলেও উত্তরণের চেষ্টাও আমরা দেখতে পাচ্ছি সরকারের জায়গা থেকে, কতগুলো আশ্বাস মাঝে মধ্যে দেখা যায়, এটি আমি ইতিবাচক মনে করি, যেটা আজ থেকে 5 মাস 6 মাস আগে যেটা দেখা যেত না। তো এই কারণগুলোতে আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে এবং আমি যে ধরনের আইডিওলজিকে ওন করি সেটাকে আমরা চেষ্টা করি যে আমার পাঠকের কাছে বা আমার অনুসারীদের কাছে তুলে ধরার জন্য। আমি মনে করিয়ে দিতে চাই, জুলাই শুধুমাত্র একটা মাস যেমন না, জুলাই এসেছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। সেই পরিবর্তনের দিকে আমরা এখন পর্যন্ত অনেক দূরে আছি, সেখানে আমরা যেতে পারিনি। যাদের দায়িত্ব ছিল তারাও তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করছে না। গতকালকে 5ই আগস্ট গত বছর শুধুমাত্র শেখ হাসিনা বিদায় হননি, 5ই আগস্ট সকালবেলায়ও এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেই প্রশাসন, সেই রাজনৈতিক শক্তি বিভিন্ন জায়গায় এদেরকে হত্যা করেছে। কিন্তু আমার খুব অবাক লেগেছে সেই দিনটা, এই গণঅভ্যুত্থানে ওই মানুষগুলো যে নেতাদের ডাকে নেমে এসেছিলেন, হঠাৎ করে তারা বলছেন যে আমরা বেড়াতে এসেছি কক্সবাজার। তো একজন পলিটিক্যাল লিডার, আপনি কি এনসিপির পাঁচ নেতা? আমি সেটাই বলছি, এটি ইতিমধ্যে সবাই জানে। অর্থাৎ আমরা নিজেদেরকে স্থির রাখতে পারছি না। আমি এই উদাহরণটা দেওয়ার জন্য আপনাকে বোঝাচ্ছি আমার কার কতটুকু দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা যথাযথ পালন করছি না। আমি কতদূর যেতে পারি, টিএসসিতে কী ধরনের অনুষ্ঠান 5ই আগস্ট করা যেতে পারে,
এই ভাবনাটা যদি আপনার মধ্যে ক্লিয়ার না থাকে, আপনি যদি অন্যের কাঁধে বন্দুক রেখে নিজের পলিটিক্যাল আইডেন্টিটি এবং পলিটিক্যাল আইডিওলজি আমার সামনে নিয়ে আসতে চান, তাহলে এটি একটা সংকট তৈরি করবে। আমরা এখনও একটা সংকটের মধ্যে আছি, আমরা একটা স্টেবল জায়গায় যেতে পারি না। একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশটা যে স্বাভাবিক জায়গায় যাওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত চ্যালেঞ্জ আছে, সংশয় আছে, সন্দেহ আছে, এখন অবিশ্বাস আছে। ওই যে কালকে এনসিপির নেতারা, এনসিপির প্রধান যিনি, তিনি কিন্তু ওই ঘোষণা অনুষ্ঠানে ছিলেন, তিনি স্টেজে ছিলেন এবং পরেই কিন্তু সাংবাদিকদের বলেছেন আমরা অসন্তুষ্ট না, তিনি প্রথম করমর্দন করেছেন। কিন্তু তার দলের আরেকজন নেতা বলছেন যে আমরা সংশয় আছি, আমরা সন্দিহান। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো বিষয়ে একটা ঘোট পাকানোর চেষ্টা এখানে আছে, একটা সংকট তৈরি করার চেষ্টাটা এখানে আছে। আমি মনে করি যে গতকালকে জুলাইয়ের ঘোষণা সরকারের জায়গা থেকে, অব্যবস্থাপনার জায়গাটা আমি অন্য জায়গায় নিয়ে গেলাম, কিন্তু যেভাবে মোটামুটি কোনো ধরনের খুব বড় বিতর্ক না তৈরি করে তারা যতটুকু দিতে পেরেছেন, এই ধরনের নানামুখী চ্যালেঞ্জের মধ্যে এটি আমি ইতিবাচক মনে করি। রাইট, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে আমরা অনুষ্ঠানের শেষ দিকে একটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই। রবীন্দ্রনাথ আজকের পত্রপত্রিকা বা প্রচার মাধ্যম বা সব কিছু মিলিয়ে মনে হলো রবীন্দ্রনাথ যেন নেই। আমি একটু পড়ে শোনাই আপনাকে। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু কিংবা মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিস্টান কোনো বিশেষ ধর্মাবলম্বীদের অনুগত কবি ছিলেন না। তিনি বিশ্বকবি কেবল স্থানিক অর্থে নয়, কালিক অর্থেও। সেজন্য তিনি সর্বকালের কবি। তো কি মনে হয় যে রবীন্দ্র চর্চা কি এই দেশে উঠে যাবে? একেবারে শেষ শব্দটা এটাই আমার কথা, তিনি সর্বকালের কবি। আপনি তাকে যতই চেষ্টা করেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আপনি চেষ্টা করেন, আপনি তার ধর্মগত পরিচয় নিয়ে আসার চেষ্টা করেন, আপনি তার শেষ জীবনটা যেখানে কাটিয়েছেন সেটাকে যদি আপনি ফোকাস করে তাকে ছোট করার চেষ্টা করেন, আপনি ছোট করতে পারবেন না। যার যতটুকু অবস্থান ইতিহাসে এবং তার সৃষ্টির ভেতর থেকে তিনি বেঁচে থাকবেন। আমাদের মধ্যে নানা ধরনের বদমাইশি কাজ করে। তার একটা বদমাইশি হচ্ছে আমি যতটুকু আমার পছন্দ প্রয়োজন আমি ততটুকুই গ্রহণ করছি। তিনি ভারতের মানুষ, এটি আমি যেভাবে নিয়ে আসছি, আমি একজন আমেরিকান রাষ্ট্রদূতকে যেভাবে তার পায়ের উপরে কদমবুচি করি তখন তো আমার মনে থাকে না, বা বিদেশি একজনকে যেভাবে কদমবুচি করি তখন তো আমার মনে থাকে না যে তিনি বিদেশি। এই যে বক্তব্যগুলো নিয়ে আসা হয় প্রত্যেকটার পেছনে রাজনীতি আছে। আর রবীন্দ্রনাথ আক্রান্ত, রবীন্দ্রনাথ নিষিদ্ধ হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ পৃথিবীর বহু জায়গায় মানুষের মধ্যে, অনেক জাতির মধ্যে জাগরণ এবং স্ফুরণে যে ভূমিকাটি রেখেছেন তার সৃষ্টি দিয়ে, এটিকে যারা পছন্দ করেন এবং যাদের স্বার্থে আঘাত লাগে এটার জন্য, ওই গোষ্ঠীর আক্রমণের শিকার সেটি আপনি পাকিস্তান থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন। আপনি যত কিছুই করেন রবীন্দ্রনাথকে মুছে ফেলা, নজরুলকে মুছে ফেলা, নজরুলকে মুছে ফেলা পারবেন না। এই বাঙালি সংস্কৃতির, বাঙালির মনের বা জায়গা থেকে মুছে ফেলা খুব সহজ না। প্রিয় দর্শক, আজকে চ্যানেল আইতে সারাদিন ব্যাপী রবীন্দ্র প্রয়াণ দিবসে নানামুখী অনুষ্ঠান আছে, আপনারা নিশ্চয়ই দেখবেন। একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানে তো সার্বিক নির্বাচনের ঘোষণাটা হলো, নির্বাচনমুখী হচ্ছেন সবাই, সব কিছু মিলিয়ে আশাবাদ কেমন? এখনো আমার ধারণা নির্বাচন তো আসলে বললেই হলো না। আচ্ছা, আপনি একটা ঢাকায় একটা মিটিং ডাকতে পারেন, কালকে সমস্ত পলিটিক্যাল পার্টির বৈঠক, বা আজকে সন্ধ্যাবেলায় যমুনাতে আপনি বসবেন রাজনৈতিক দলগুলো, কিন্তু নির্বাচন একটা দীর্ঘ প্রস্তুতির ব্যাপার। এবং একটা দেশের যতগুলো রাজনৈতিক কর্মযজ্ঞ আছে সব থেকে বড় কর্মযজ্ঞ হচ্ছে নির্বাচন, যার সঙ্গে শুধুমাত্র পলিটিক্যাল পার্টি না, প্রশাসন থেকে শুরু করে, বাজেট থেকে শুরু করে, ইন্টারন্যাশনাল কমিউনিটি, অনেক কিছু এর সাথে জড়িত। সুতরাং আপনাকে যদি এটি করতে হয় আপনাকে সিনসিয়ারলি করতে হবে। আপনি এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। 4 মাস পরে আপনি একদিন ডেট ঘোষণা করলেন, তার 2.5 মাস পরে আপনি একদিন একটা মিটিং করলেন। এই প্রক্রিয়ার ভেতর থেকে আপনি নির্বাচনটাকে মানুষের অর্থবহ এবং মিনিংফুল একটা নির্বাচন করতে পারবেন না। আপনাকে খেয়াল রাখতে হবে এবারের নির্বাচনটা, আমার অবজারভেশন, সরকারের পক্ষ থেকে যাই বলুক না, সব থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কেন জানেন? একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা প্রবণতা আছে
প্রশাসনকে ব্যবহার করা এবং নিজের পারপাসটা সার্ভ করার জন্য। আমি দেখি ঢাকা শহরে, বাংলাদেশের কোথাও দেখবেন না, ঢাকা শহরে 10-12 জন 15 জনের একটা দলের নেতা, তিনিও দেখি ধমকাচ্ছেন ডিসিকে, তিনিও এসপিকে ধমকাচ্ছেন। আমার অধিকার, ঠিক আছে, আমার অধিকার। তো প্রশাসন নানা রকমের চাপের অনেক মুখে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খোদা হাফেজ।